গণ অভ্যুত্থানটা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত ইচ্ছা। বিবৃতি, নিষেধাজ্ঞা কেন থেমে গেল নির্বাচনের আগে? আওয়ামী লীগ তো নির্বাচন নির্বিঘ্নেই করেছে, কোনো বাধাপ্রাপ্ত হয়নি, খুব একটা ক্ষয়ক্ষতিও হয়নি নির্বাচনের দিন। বিরোধী দলগুলোও খুব নিস্তেজ অবস্থায় ছিল, তারা প্রতিবাদ মুখর ছিল না। আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে। কাদালে মানে সেনাবাহিনীকে বিরক্ত করলে, সেনাবাহিনীকে চাপ দিলে, তাহলে সেনাবাহিনী ওই অর্ডারের মধ্যে আর থাকবে না। আব্দুল লতিফ সেদিন বললেন যে এই বিষয়টি এই কারণেই আয়ত্তের বাইরে চলে গেছে, কারণ বাচ্চারা 18-তে বাবা মা শেষ অবধি বলেছিল না আর বেরোস না, কিন্তু এবার বাচ্চাদের সাথে বাবা মারা বেরিয়ে 67 জন শিশু যাদের বয়স 18-র কম তারা হত্যা হয়েছে। আপনি যেহেতু দীর্ঘদিন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দারুণ মতবাদ প্রকাশ করছেন, লিখছেন, আমি একটু জানতে চাই যে বাঙালিদের আমাদের সাধারণ ধারণা যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে বহির্বিশ্বের এক ধরনের আচরণগত প্রভাব থাকে, এবং সেটা চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় বিশিষ্ট জায়গায় এটা আলোচনা হয়, এবং এটা মুখরোচক আলোচনা না, একটা বিশ্লেষক আলোচনার পর্যায়ে পৌঁছায়। কেউ এখানে বিভিন্ন রকম অনুসন্ধানী মন নিয়ে, মানে বিদেশি কোনো শক্তি, হ্যাঁ বিদেশি শক্তি, এবং সেখানে বারবারই বলা হচ্ছে এখন আগামীর বাংলাদেশ ভারতের সাথে কিভাবে ডিল করতে পারবে কি পারবে না, বা কী অবস্থানে যাবে, এবং এই আন্দোলনের সাথে আমেরিকার একটা বড় প্রভাব রয়েছে। এটা খুব সাধারণ দর্শকদের একটা প্রশ্ন আলোচনা, যেটা কাঙ্ক্ষিত সবাই মুখে মুখে এটা রটে গেছে। আপনার কাছে আন্দোলনের সাথে বহির্বিশ্বের এই মোটিভটা কিভাবে বিশ্লেষণ করেন? হতে পারে এই যে একটা পারসেপশন থাকতে পারে মানুষের মনে, কিন্তু একটা সাধারণ ঘটনা যদি আমরা সামনে রাখি, আপনারা জানেন সবাই যে পিটার হাস, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত, তিনি গত 2 বছরে কি পরিমাণ তৎপরতা চালিয়েছেন ঢাকায়। আওয়ামী লীগের সঙ্গে বসেছেন, বিএনপির সঙ্গে বসেছেন, দিন দরবার, এবং শুধুমাত্র তাই না, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নানা সময়ে নানা বক্তব্য বিবৃতি দিয়েছে। তাহলে 7 জানুয়ারির যে নির্বাচনটি হলো, তার 1 সপ্তাহ আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেমে গেল, বা গত 2 বছর ধরে অব্যাহত বক্তৃতা, বিবৃতি, নিষেধাজ্ঞা কেন থেমে গেল নির্বাচনের আগে? আওয়ামী লীগ তো নির্বাচন নির্বিঘ্নেই করেছে, কোনো বাধাপ্রাপ্ত হয়নি, খুব একটা ক্ষয়ক্ষতিও হয়নি নির্বাচনের দিন। বিরোধী দলগুলোও খুব নিস্তেজ অবস্থায় ছিল, তারা প্রতিবাদ মুখর ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র এর 1 সপ্তাহ আগেই নিজেদের রাশ টেনে ধরেছিল যে আমরা আর আওয়ামী লীগের সঙ্গে এই আচরণ করব না, মারমুখ আচরণ করব না। ফলে আওয়ামী লীগ নির্বিঘ্নে নির্বাচন করেছে। তাহলে এবং বাঙালি বা বাংলাদেশে আমরা সবাই ধরে নিয়েছিলাম আগামী 5 বছর নির্বিঘ্নেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তাহলে নিকট অতীতের 2 বছর যদি পর্যালোচনা করি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা, সেই তৎপরতার ফলাফল শূন্য। আচ্ছা, ঠিক কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র যত তৎপরতা চালিয়েছে বাংলাদেশকে নিয়ে, সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে বিএনপির পক্ষে বক্তব্য বিবৃতি দিয়েছে, বা আওয়ামী লীগ যেন অসুবিধায় থাকে তার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে, সেগুলো কিন্তু কোনো কাজে আসেনি 7 জানুয়ারির নির্বাচনে এবং পরবর্তীকালেও। তাহলে মানে আমার প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এত সক্ষমতা কি আছে যে বাংলাদেশের কোনো একটি সরকারকে মানুষকে বিক্ষুব্ধ করে গণ অভ্যুত্থান ঘটানোর? গণ অভ্যুত্থানটা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াস, সম্মিলিত ইচ্ছা। আপনি দেখেন যে ভারত, আপনি একটা কথা বললেন যে ভারতের সাথে সম্পর্ক কি হবে, এটাও তো বললেন। তার আগে এটা আমি শেষ করি যে হ্যাঁ, এটা হতে পারে জনগণ যখন জেগে উঠেছে, ছাত্ররা যখন মাঠে তুমুল প্রতিবাদ করছে, যখন গণ অভ্যুত্থানের দিকে দেশ যাচ্ছে, তখন হয়তো বুদ্ধিবৃত্তিক, কূটনৈতিক নানা ধরনের তৎপরতা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা পারেই। কিন্তু এই গণ অভ্যুত্থান করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের পরিকল্পনা অনুযায়ী হয়েছে, এটা একদম মানে অহেতুক কথার কথা। প্রথম দিনের সেনাবাহিনীর ভূমিকাটা আসলে প্রশ্নবিদ্ধ ছিল, এবং সেটা নিয়ে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু এই মোটিভটা গণ অভ্যুত্থানে গড়ানো অবধি সেনা প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর
যে দারুণ ভূমিকার বিষয়টা উটার্ন হয়ে যাওয়ার বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? এটা এই ম্যাজিক্যাল বিষয়টা যে তার দুদিন আগে তারা ফায়ারিং মোডে ছিল, 4 তারিখ থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের সাথে থাকলো, বেশ কয়েকটা স্পটে ছাত্রদের সাথে থেকে পুলিশদের উপরে তারা সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করলো। বাংলাদেশ সেনাবাহিনীর এই মোটিভটা কিভাবে আপনি বিশ্লেষণ করেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। কিভাবে? সেনাবাহিনীকে যখন নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে যে আন্দোলন দমন করো, তখন আমরা 1 আগস্ট থেকে 3 তারিখ পর্যন্ত যদি দেখব যে কিছু কিছু সেনা কর্মকর্তার অতি উৎসাহী আচরণের কারণে সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধের মতো লড়াইয়ের ভঙ্গিতে গুলি ছুড়েছে কয়েকটা স্পটে, এবং কয়েকজন মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের কর্মকর্তা প্রকাশ্যে গণমাধ্যমে এসে বলেছেন যে দুর্বৃত্তরা হামলা করেছিল, আমরা প্রতিহত করেছি। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই 3টা নাম তাদের মুখ দিয়ে এসেছে ব্রিফিংয়ে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে যে অতি উৎসাহী কর্মকর্তা যারা মোর দ্যান পলিটিক্যাল, নট প্রফেশনাল, তাদের মুখ থেকে এটা এসেছে। কিন্তু সেনা প্রধানের সামগ্রিক নির্দেশনা আমার কাছে ঘটনা পর্যালোচনা করে মনে হচ্ছে যে কখনোই ছিল না যে তোমরা বল প্রয়োগ করে মানে গুলি চালিয়ে আন্দোলনকে দমন করো। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের পরিকল্পনা থাকতে পারে, কারণ সেনাপ্রধানের বাইরেও তো নানা ধরনের পরিকল্পনা তৈরি হয় সেনাবাহিনীকে ঘিরে। যারা সরাসরি রাজনীতি সম্পৃক্ত তাদের আচরণ রাজনৈতিক হবে, তারা পরিস্থিতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবার চেষ্টা করবেন। ধরেন যিনি মোটিভেটেড পলিটিক্যালি, তিনি এইটাকে আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের যুদ্ধ হিসেবে দেখছেন, আওয়ামী লীগ ভার্সাস বিএনপি জামাত। এই মানুষকে তারা বিএনপি জামাত হিসেবে চিহ্নিত করছেন, সুতরাং ঠেকাতে গিয়ে তারা বিএনপি জামাত হিসেবে মনে করে গুলি চালিয়ে দিচ্ছেন। আসলে কিন্তু ঘটনাটা তা তো না। ফলে আমরা কিছু কিছু কর্মকর্তার আচরণ ওই রকম দেখেছি। কিন্তু যেদিন দরবার হলো, যেদিন দরবারের আয়োজন করা হলো, সেনাবাহিনী তাদের কর্মকাণ্ড পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করবার জন্য বিভিন্ন সময়ে দরবার বসায়। সেই দরবারে গুরুত্বপূর্ণ সকল কর্মকর্তা সহ সেনাবাহিনীর মেজর থেকে শুরু করে সেনাবাহিনীর সৈনিকরাও থাকেন। সেই যে সর্বশেষ দরবারটিতে সেনাপ্রধান কিন্তু মেসেজ পেয়ে গেলেন যে আসলে সেনাবাহিনীর সদস্যরা কি চাচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন হত্যাকাণ্ড মিডিয়ায় ছড়িয়ে গেল, বাংলাদেশের মিডিয়াগুলো ভূমিকা পালন না করতে পারলেও আন্তর্জাতিক মিডিয়ায় এগুলো খুবই নিন্দিত হলো। এবং ইউএন লেখা যুদ্ধযান বা ইউএন যুদ্ধযান, হেলিকপ্টার থেকে বোমা এবং স্ক্রলিং করে গুলি চালানো, সেনা কর্মকর্তাদের প্রকাশ্য রাজনীতিক বক্তব্য দেওয়া, জাতিসংঘের নিন্দা, আন্তর্জাতিক সংস্থাগুলো এই সব ঘটনার নিন্দা শুরু করলো। তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং ওই দরবারের ঘটনাতেই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যে না, সেনাবাহিনীকে প্রফেশনাল জায়গায় রাখতে হবে। সেনাবাহিনীর কিছু কিছু কর্মকর্তা যা করেছে তা যথার্থ নয়। কারণ ওই দরবারের মধ্য দিয়ে একটা চিত্র সবার কাছ থেকে উঠে আসলো যে আমরা ভুল পথে পা বাড়াচ্ছি, আমাদেরকে প্রফেশনাল থাকা উচিত। তখন তিনি দুটো গানের কলি আনলেন, আমাদের প্রয়াত শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর। প্রথমটা হচ্ছে যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এটা দিয়ে তিনি বোঝাতে চাইলেন যে এই ঘটনা তো আমরা ঘটাইনি, ঘটনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঘটনা কি? সরকারের সঙ্গে ছাত্রদের। এখানে সেনাবাহিনী আসবে কেন? ঠিক না, সেনাবাহিনী তো আসার কথা না, সেনাবাহিনীর বিষয়ও না। কিন্তু সরকার কর্তৃক সৃষ্ট ঘটনা এখন আমাদের উপর পড়ে গেছে। সেই জন্য উনি প্রতীকীভাবে বললেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এই যে উনি কিন্তু সাইন দিয়ে দিলেন। দেখেন, আমি সাইনের আরেকটা ঘটনা বলবো, সাইন ল্যাঙ্গুয়েজ। উনি কিন্তু গান দিয়ে সাইন দিলেন, তারপরে বললেন যে আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে। এটা দিয়ে তিনি বক্তব্য শেষ করেছেন। মানে আরও বেশি কাদালে আমি আমার ব্যারিয়ার ভেঙে আমি অন্য জায়গায় চলে যাব।
এটা তো প্রেস মিটে বলেননি। না, এটা প্রেস মিটে বলেনি। এটা ওখান থেকে বের হয়ে আসা তথ্য অনুযায়ী এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ওই দিন কি ঘটেছিল। হ্যাঁ, পরবর্তীতে এখন প্রকাশিত। হ্যাঁ, আপনারা জানেন ডিবি হারুনের কার্যালয়ে নিয়ে গিয়ে, মানে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে যখন এই কোটা সমন্বয়কারীদের দিয়ে প্রেস ব্রিফিং করানো হচ্ছিল, তখন কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। সে বিষয়ে একটু আসবো। আমি একটু সেনাপ্রধানের এই দুটো গানের, অর্থাৎ আপনি বললেন উড়াল দেব আকাশের মোটিভটা, উড়াল দেব আকাশে মানে আরো বেশি কাদালে উড়াল দেব আকাশে। তো এইটা অনেক হতো যে একটা কথার দুটো অর্থ, একটা কথার দুটো অর্থ থাকে। হ্যাঁ, যেমন একটা কথা যদি বলি যে শৈবাল দিঘিরে করে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এখন শৈবাল দিঘিরে বলছে, এটা একটা সাধারণ কথা। ধরেন শৈবাল দিঘির এখানেই জন্মেছে, দিঘির পাড়েই জন্মেছে সে শৈবাল, সে দিঘিরে বলছে, শৈবাল তার উচ্চ শির করে, এই যে এক ফোঁটা শিশির পড়েছে আমার এখানে, তোমার পানিতে দিলাম, তোমার এখানে সব তুমি লিখে রাখো। আর এইটার যদি গূঢ়ার্থ ধরি, মানে ভেতরের অর্থ কি, যে এইরকম অনেক সংকীর্ণ মানুষ আছে যে সামান্য উপকার করে সেটা জাহির করে। এখন ওই অর্থ অনুযায়ী আপনি যেটা বলছেন, এটা আমি শেষ করে দিই যে আরো বেশি কাদালে উড়াল দেব আকাশে। কাদালে মানে সেনাবাহিনীকে বিরক্ত করলে, সেনাবাহিনীকে চাপ দিলে, তাহলে সেনাবাহিনী ওই অর্ডারের মধ্যে আর থাকবে না, সে অর্ডারের বাইরে চলে যাবে। এবং যেটা হয়েছে 5 আগস্ট যুদ্ধ বিগ্রহ অভ্যুত্থানেও আমাদের রক লেজেন্ড আইয়ুব বাচ্চু কতটা প্রমাণিত সার্বজনীন। আমরা আসলে এই বিষয়গুলো বিস্তারিত নিচ্ছি এই কারণ 2024-এর গণঅভ্যুত্থান একটা মহাকাব্যের নাম। এই বিষয়গুলো, এই তত্ত্বগুলো, এই কথাগুলো আগামী 20 বছর পরেও এই আলোচনাগুলো খুবই জীবন্ত থাকবে, কারণ এই বিষয়গুলো নিয়ে চর্চা হবে বাংলাদেশ যতদিন থাকবে।